সবাই কেমন আছো? আশা করি সবাই জুটিয়ে ছোটদের জীবনবিজ্ঞান পড়ছো। আজকে আমার ছোটদের জীবনবিজ্ঞানের 4 নম্বর ক্লাস। এর আগে আমি প্রথম ক্লাসে ইন্ট্রোডাকশন দিয়েছি যে আমাদের শরীরটা কী করে চলে। আমি অর্গ্যান দেখিয়েছি হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, যকৃৎ আর বৃক্ক। এবার আমরা বলেছিলাম তারপর এই এসেন্সিয়াল অঙ্গগুলো আমি পড়িয়ে যাব। তার মাঝে আমি একবার কোষ সম্বন্ধে আইডিয়া দেবো তোমাদের বাচ্চাদের। কোষ কী জিনিস, একটা কোষের একটা ছোট্ট ক্লাস আসবে। ছোট্ট ক্লাস, ছোট্ট ধারণা, সাধারণ ধারণা, পুরো ডিটেলসে কিছুই আসবে না। পরবর্তীকালে আমি এনসিইআরটির বই থেকেও তোমাদের পড়াবো। তার জন্য আমি তোমরা রেডি করছি এখন। আমার লক্ষ্য এখান থেকে অনেক বড় বড় জায়গায় যাবে। তার জন্য বায়োলজিটা ছোটো থেকে রেডি করতে হবে, ক্লাস 4-5 থেকে। আশা করি ক্লাস 4-5-7 যারা চাকরি পরীক্ষা দিচ্ছ তারাও ক্লাস দেখতে থাকবে, উপকৃত হবে। চাকরি পরীক্ষায় এই সব ছোট্ট ধরনের বায়োলজি পড়ে। অনেক অঙ্কর মাঝে, ভূগোলের মাঝে একটা বায়োলজির কোয়েশ্চেন দিয়ে দেয় পুট মেরে, 2-3টা বায়োলজির কোয়েশ্চেন দিতে পারে রেল পরীক্ষায়। তখন এই সব আলোচনা থেকেই তুমি ওই উত্তরটা সলভ করতে পারবে। তো আজকে আমরা হৃৎপিণ্ড পড়ব। আমরা পড়েছিলাম যখন অঙ্গের পরিচয় মানুষের বাইর থেকে, হৃৎপিণ্ড, ফুসফুস। তো প্রথমটাই পড়বো আজকে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কাজ হচ্ছে মানুষের শরীরে রক্ত পাম্পিং করা। গোটা শরীরে কী করে রক্ত যাচ্ছে এবং হৃৎপিণ্ডের মধ্যে কী করে রক্তটা, হৃৎপিণ্ডের মধ্যে কী করে হৃৎপিণ্ডের ভিতরের কিছু পার্টসও পড়ব, কিছু পার্টস, সব না, ডিটেলসে না, হালকার উপর একদম বেসিক নলেজ। এবং হৃৎপিণ্ডের মধ্যে কী করে রক্ত সংবহন হয়, কী করে সারা শরীরে রক্ত, আমি বলেছি পা থেকে মাথা পর্যন্ত রক্তকে পাম্পিং করে হৃৎপিণ্ড। মাথা তো রক্ত যায়, পা তো যায়, প্রত্যেকটা কোষে কোষে রক্তকে নিয়ে যাচ্ছে। কিসের সাহায্যে নিয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডের ভিতরে কি কি জিনিস আছে, মোটামুটি একটা কমপ্লিট জ্ঞান না, সাধারণ জ্ঞান। কমপ্লিট জ্ঞান সারা জীবন আসতে থাকবে। হৃৎপিণ্ডের অনেক ক্লাস করতে হবে তোমাকে। আজকে আমরা হৃৎপিণ্ডের একটা ক্লাস দিচ্ছি 4 নম্বর আমাদের ছোটদের বায়োলজিতে। ছোটদের বায়োলজি 4 নম্বরে আমি হৃৎপিণ্ডের একটা সাধারণ পরিচয় এবং হৃৎপিণ্ডের পার্টস এবং একটা সাধারণ একটা ছবি আমি আঁকবো। দেখো, এটা সাদা বোর্ড, হৃৎপিণ্ড লেখা আছে, ছোটদের জীবনবিজ্ঞান 4। আমি যেভাবে আমি বলবো পুরোপুরি আমি নিজের ভাষায়, প্রাঞ্জল ভাষায় বলবো। তোমরাও নিজের ভাষায় একটা নিজের হাতে একটা কাল্পনিক ছবি দেখো। জীবনবিজ্ঞানের সব ছবি কল্পনা, কোনো ছবিটাই হৃৎপিণ্ড থেকে ক্যামেরা তোলা ছবি নয়। কোনো একজন রাইটার, তুমি যে বই দেখছো তোমার সামনে আছে, সেই রাইটারের ওইটা কল্পনা, কাল্পনিক ছবি সব। হৃৎপিণ্ডের প্রপার ছবি হলে বুঝাই যাবে না কিছু। যদি আমরা একটা মানুষের হৃৎপিণ্ড কেটে আর ছবিটা তুলি, তুমি কিছুই বুঝতে পারবে না। তাহলে আমরা যেটা বোঝার জন্য জীবনবিজ্ঞানের সব ছবিই হচ্ছে কাল্পনিক। তা সেইটাই আমি আঁকবো এখন একটা ছবি ফার্স্ট। দেখো, হৃৎপিণ্ড প্রথমত মানুষের যে হৃৎপিণ্ড সাধারণ, মানে পূর্ণবয়স্ক, বাচ্চাদের ক্ষেত্রে বলা হচ্ছে না, এটা পূর্ণবয়স্ক 18 বছর, অর্থাৎ 18, 20, 25 মানুষের হৃৎপিণ্ডের ওজন হচ্ছে, লেখা যদি আসছে, না আসলে বলবে, কাটছে কি লেখা, 330 গ্রাম। 330 গ্রাম। দৈর্ঘ্যটা কত আছে, দৈর্ঘ্য 12-6-6, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 12, দৈর্ঘ্যটা 12 মোটামুটি, প্রস্থটা 6 আর থিকনেসটা 4, মানে একটা সমতলিক ক্ষেত্র তো, 12-6-4, ঠিক আছে, 12-6-4। এইটা হচ্ছে হৃৎপিণ্ডের সেন্টিমিটার এককে। মোটামুটি একটা 12 সেমি দৈর্ঘ্য, 6 সেমি প্রস্থ আর 4 সেমি উচ্চতা, মানে থিকনেস, মোটাটা। মানে যদি আয়তন করি এই 3টা গুণ হবে, 6-12-72 × 4, ঠিক আছে, ঘন সেমি, সব সেন্টিমিটার এককে এগুলো। আর ওজনটা মোটামুটি 330 গ্রাম। কোথায় থাকে দেখো, আমাদের যে রিবস আছে হাড়ে, আমি হাড়ের ক্লাস দিয়েছি ইউটিউবে, কিন্তু ছোটদের বায়োলজি হিসাবে দিনই, দেওয়া আছে আমার, একদম ইউটিউবে চলে যাবে, মানুষের অস্থি বাহাদুর মাঝি সার্চ করবে, পেয়ে যাবে। 2টো ক্লাস দেওয়া আছে মানুষের হাড়ের, একদম তুমি সব হাড়ের নাম শিখে যাবে, 206টি হাড়েরই ক্লাসটি দেখতে পারো, খুব উপকৃত হবে। আমি ছোটদের বায়োলজিতেও হাড়ের ক্লাস দেবো, নেক্সট ভিডিওতে আসবে, কিন্তু অলরেডি আমার ইউটিউবে দেওয়া আছে, কিন্তু সেটা ছোটদের বায়োলজি হিসাবে নয়, সেটা তুমি জেনারেল নলেজ হিসেবে দেওয়া আছে। বায়োলজি জেনারেল নলেজ সবাই দেখতে পারে, ওইটা ছোটরাও দেখতে পারবে, কিন্তু স্পেশাল ছোটদের বায়োলজি ক্লাস আসবে এই সিরিজে, পরপর আসতে থাকবে। তো আমাদের যে রিবস আছে, এখানে 12টা রিবস থাকে। একটা বুকে একটা বড় হাড় থাকে, স্টার নাম। সেই রিবসের বাঁ দিকে, সাধারণত বাঁ দিকে, কিছু কিছু মানুষের ডান দিকেও থাকে, এনসিইআরটির বইয়ে লেখা আছে। তো 5 নম্বর এবং 6 নম্বর রিবসের গহ্বরে হৃৎপিণ্ড ফিট করা আছে, যার ওজন মাত্র 330 গ্রাম, আধ কেজিও নয়, বুঝতে পারছো? 330 গ্রাম, মানে একটা আলুর মতো, বড় আলুর মতন হৃৎপিণ্ডটা, বুঝতে পারছো কথাটা? দেখো, একটা বড় আলু, 350 গ্রামের আলুর মতন, বড় সাইজের একটা আলু, সরবতি আলু, বুঝতে পারছো না? আলু দেখেছো তো, একটা বড় আলুর মতো হৃৎপিণ্ডটা, আর ওই আলুর মতনই ডিজাইনটা, কিন্তু সেইটা আমরা কাটিং করে দেখবো আজকে।
আমরা এটা কাট করে দেখব। দেখো হৃৎপিণ্ডটাকে আমি কাট করছি। মোটামুটি এই ছবিটা সবাই করবে এবং হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন পদ্ধতি, এই ছবিটা আমার গোটাটাই কল্পনা, বইয়েরও কল্পনা, তোমরা সবাই কল্পনার ছবিটাই আঁকবে, এর থেকে ভালো হতে পারে। আমি ছবি আঁকাতে অত ভালো নই, ঠিক আছে। এই মোটামুটি একটা হৃৎপিণ্ডকে কাটিং করা আছে, কাটলে এটা দেখা যাচ্ছে। দেখো এইখানে একটা পর্দাটা আমি ডবল লাইনে করছি, হ্যাঁ, এইখানটায় একটা পর্দা আছে আর এইখানটায় কিছু পেশি টাইপের আছে। দেখো হৃৎপিণ্ডের মানুষের শরীরে কত নম্বর রিবসের খাঁজে আছে আমি বলেছি, 5 নম্বর আর 6 নম্বর রিবসের খাঁজে বাঁ দিকে থাকে। আর হৃৎপিণ্ডের একটা বাইরে আবরণ থাকে যাকে বলে পেরিকার্ডিয়াম। হ্যাঁ, এটাও মনে রাখবে তথ্যটা, পরবর্তীকালে ডিটেলস আসবে। পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, হ্যাঁ, পেরিকার্ডিয়ামের সাথে কি থাকে, হ্যাঁ, ভিসেরাল স্তর, প্যারাইটাল স্তর, সবই ডিটেলস আসবে। এখন তোমরা মাথা খারাপ করো না, এখন বাচ্চারা পড়ছে, ক্লাস 4-এর স্টুডেন্টও পড়ছে এটা। ফলে আমি অত কিছু ডিটেলসে দেবো না যাতে ওরা ভয় না পায়, যাতে ওরা মজা পায়, পড়তে আসে, যেন না ভয় পেয়ে পড়া থেকে দূরে চলে যায়। এত মজা দেবো এই পড়াটায় যাতে করে ও পড়তে ইন্টারেস্ট পায়। ছোটদের ক্লাসটার গুরুত্ব আমার এইখানেই, যেটা পড়তে মজা লাগবে ওর। এখানে পড়তে ওর চাপ যেমন না মনে হয়, পড়াটা যেমন চাপ না মনে হয়, পড়াটাতে যেমন ইন্টারেস্ট আছে, তার জন্য আমি অনেক কিছু বাদ দিয়ে যাব। যারা একটু বেশি নলেজ আছে তারা ভাববে স্যার এটা দিল না, তো আমি ওই জন্য এটা বলছি না, ঠিক আছে। তো আমি ডিটেলসের ক্লাস আসবে, এর আগেই আমি ডিটেলসে শেখাবো কিছুদিনের মধ্যেই। কিন্তু প্রথমে আমি একটা ওদের ইন্টারেস্ট দিচ্ছি যে তোমার হৃৎপিণ্ডটা কীভাবে চলে, তোমার শরীরেই আছে এটা, সেইটা কিভাবে চলে। আমি ডবল লেয়ার করে রেখে, দেখো নিলয়ের পেশি, এটা নিলয়ের পেশি, এটা অনেক খানযুক্ত। দেখো এইটাকে বলা হয় হৃৎপিণ্ডের এই বডি 4টা অংশ মোট হৃৎপিণ্ডের থাকে। তোমার যেটা ডান হাত সেদিকটাকে বাম, আসলে আমরা দাঁড়াচ্ছি এমনিভাবে, তো ফলে এই দিকটাই বাম, বুঝতে পারছো, কিন্তু আঁকার সময় এই দিকটা আমার ডান হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে বাম অলিন্দ। আমি একদম বাংলায়, পরিষ্কার বাংলাতেই পড়াশোনা করব। আর এটা হচ্ছে বাম নিলয়। এই গহরটা 4টা, দেখো 4টা গর্তের মতন যে ব্যাপারটা আছে হৃৎপিণ্ডের মধ্যে কাটলে, 4টা গহর টাইপের আছে। এই 4টা গহরেই হৃৎপিণ্ডের মেন জায়গা। বাম অলিন্দ, এটা হচ্ছে বাম নিলয়। এই দিকে এইটা মাঝে পর্দা আছে, অলিন্দ নিলয় পর্দা, এটার নাম হচ্ছে অলিন্দ অলিন্দ। 2টা অলিন্দকে ভাগ করা আছে আর 2টা নিলয়কে ভাগ করা আছে। নিচের দিকটা নিলয়, উপরের 2টাই অলিন্দ। তাহলে এই অলিন্দটা কি গো? এটা হচ্ছে ডান অলিন্দ, আর এখানে থাকে ডান নিলয়। দেখো এবার এইখানটায় আমি অলিন্দটা, এইখানটায় একটা পর্দা আছে, পর্দা আমি পরে করছি। এইখান থেকে নিলয়ের সাথে একটা ধমনী যুক্ত আছে। ধমনী কি, শিরা কি, আমি সব বলবো এই ভিডিওটা, তুমি শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ডিটেলসে, তোমার সব কিছু ক্লিয়ার হবে। এখন একটু প্রথম নাম আসছে ধমনী, চমকিবে না, সব বুঝতে পারবে। তাহলে এই ধমনীটা চলে যাচ্ছে কোথায়? লাংসে, ফুসফুসের দিকে। ধরো আমি একটা রেডিমেড এখন ফুসফুস তোমাদের আমি পড়াইনি, ফুসফুস অর্গ্যানটা বলেছি। দেখো হৃৎপিণ্ডের সামনেই ফুসফুস আছে। তাহলে এইটা একটা নল বটে, নল যেমন জল আসে তেমনি এইটা চলে যাচ্ছে কোথায়? ফুসফুসে। আমি একটা ফুসফুসের ভাবনা তোমাকে দিয়ে রাখছি, যেটা ফুসফুসে যাচ্ছে, ফুসফুস পর্যন্ত যাচ্ছে। কোথা থেকে শুরু হচ্ছে? ডান নিলয় থেকে। আরেকটা ধমনী, এখন এই ধমনী অনেক আছে। মহা অষ্টমী শুনেছ, মহানবমী, তেমনি এটা মহাধমনী। এইটাও ডাইরেক্ট যুক্ত আছে বাম নিলয়ের সাথে। এইটা চলে যাচ্ছে শরীরের প্রত্যেকটা কোষে কোষে। আমি একটা কোষ দেখাচ্ছি জাস্ট, এই একটা কোষ, এই একটা কোষ, এটা সবাই লিখে নেবে কোষ। এটা কোষে যাচ্ছে, আরে প্রতিটা কোষে যাচ্ছে। আমি একটা ধমনী দেখাচ্ছি জাস্ট, মহাধমনী, প্রচুর ধমনী আছে। ধমনীগুলো ভাগ হয়ে যাচ্ছে লাস্টে। হৃৎপিণ্ড থেকে বার হওয়ার পর ধমনীটা, যেমন রেল লাইন স্টেশন থেকে বার হওয়ার পর দেখবে প্রচুর রেল লাইন, দেখিছো আসানসোল হাওড়া দেখবে প্রচুর রেল লাইন চলে গেছে যেদিক সেদিক। তেমনি ধমনীটা এখান থেকে বাইরে হওয়ার পর প্রচুর ধমনী ভাগ হয়ে যায়। আর আমার শরীরে পুরাটাই কোষ নিয়ে গঠিত, কোটি কোটি কোষ নিয়ে গঠিত। প্রত্যেকটা কোষে ধমনী, মহাধমনী রক্ত যায়। প্রত্যেকটা কোষে মহাধমনী থেকে রক্ত যায়। মহাধমনীর জন্য মহা নাম আছে। তা এইটা থেকে রক্ত বার হচ্ছে। আমি তোমাকে সবুজ কালিতে অ্যারো করে দেবো, এইটা দিয়ে রক্ত বার হবে। কি নাম এইটার? মহাধমনী, যেটা কোষকে যাচ্ছে। কেয়ার দাও সবাই,
যেটা কোষকে যাচ্ছে সেইটার নাম মহাধমনী। সেটা সৃষ্টি কোথা থেকে হয়? বাম নিলয় থেকে। হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে ওর উৎস। শেষ কোথায় হয় ও? কোষে। কটা আছে? প্রচুর আছে বলবে। আমি একটা দেখাচ্ছি, প্রচুর মহা, ওই জন্যে মহা নাম আর, কিন্তু একটা দেখানো হচ্ছে জাস্ট পড়ার জন্যে। এইটার নাম মহাধমনী, তোমাকে কেয়ার দিতে হবে, মহাধমনী। আর এইটা কি ধমনী ছিল গো? যেটা ডান নিলয় থেকে যুক্ত হয়েছিল। দেখো, বাম নিলয় ডান নিলয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই, মাঝে দেয়াল দেওয়া আছে, ওরা ভিন্ন হয়ে গেছে। বাম নিলয় আলাদা, ডান নিলয় আলাদা। বাম নিলয়ের রক্ত কখনো ডান নিলয় মিশবে না, বাম অলিন্দ রক্ত ডান অলিন্দ মিশবে না। অলিন্দ অলিন্দ মাঝে পর্দা আছে, বিরাট বড় একটা প্রাচীর ছিল, প্রথমে আমি বলেছি ছবিটা। অলিন্দ নিলয় পর্দা, এই পর্দাটাকে কি বলা হয়? অলিন্দ নিলয় পর্দা বা দেওয়াল, প্রাচীর, সব বুঝাবো ডিটেলসে, তুমি শুধু ধ্যান দাও, কিছুক্ষণ ওয়েট করো। তাহলে এইখান থেকে রক্ত কোথায় চলে যাবে? এইখান থেকে রক্ত চলে যাবে ফুসফুসীয় ধমনী। এই ধমনী বেশি নেই, এই ধমনী স্পেশাল, শুধু ফুসফুসেই যায়, একটাই। দুটো ফুসফুসেই যায়, ভাগ হতে পারে পরে দুটো ফুসফুসে যাওয়ার জন্য। ব্যাগ কি চেন লড়ক ফচক করো। তাহলে এটা কি? ফুসফুসীয় ধমনী। কোথা থেকে শুরু এর? এই দুটো বুঝে গেলেই বুঝে যাবে, ডান নিলয় থেকে শুরু, যায় কোথায়? ফুসফুসে। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত বোঝা গেছে তো সবার? ক্লিয়ার একদম। আমাদের দুটো অলিন্দ আছে, দুটো নিলয় আছে, মাঝে অলিন্দ নিলয় পর্দা আছে। নিলয়ের সাথে মহাধমনী যুক্ত হচ্ছে, যেটা যাচ্ছে কোষে। অলিন্দের সাথে ফুসফুসীয় ধমনী যুক্ত আছে, একটা বিরাট লাইন, যেটা যাচ্ছে ফুসফুসে, ওই জন্য নাম এর ফুসফুসীয় ধমনী। আমি যে নামগুলো দিয়েছি সেই নামগুলো তোমাকে অবশ্যই ছবিটা আঁকতে হবে, আর লেখা তো একদম নিজের ভাষায় লিখতে পারবে। আমি যেটা বলবো, আমি হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন পদ্ধতিটা তোমাকে প্যারাগ্রাফ দেবো লিখতে, লক্ষ্য রাখো কী করে লিখবে, আমি বলে দেবো পুরাটাই ভাষাটা, একদম নিজের ভাষায়, একদম কোনো বইয়ে হেল্প দরকার নেই। এই ভিডিওটা দেখার পরে সাথে সাথে তুমি নিজের ভাষায় লিখবে, তবেই ভিডিওটাও তোমার উপকারে আসছে, ভাষাবোধ আসছে, গোটা পড়াশোনার ব্যাপারটাই, পড়াশোনা তোমার মধ্যে প্রবেশ করছে মা সরস্বতী। নিজের ভাষায় লেখাটাই আসল জিনিস। মনে রাখবে, পড়াশোনার মূল জিনিস হচ্ছে কোনো কিছু বুঝে নিজের ভাষায় লেখা। এটাই তোমার ফিউচার, এটাই তোমার ভবিষ্যৎ, এটাই তুমি আস্তে আস্তে শিখছো পড়াশোনা। যা করবে নিজের ভাষায় প্যারাগ্রাফ লিখতে হবে। সেই গরুর রচনা যেমন লিখেছো তুমি, গরু দেখে দেখে, নদীর রচনা, ধানের রচনা, আলপিনের রচনা লিখতে হবে তোমাকে, তবেই ভাষাবোধ চলে আসবে। আর তারপরে তুমি অঙ্ক পারবে, পাটিগণিতের অঙ্ক পারবে, পাঠ করে করে গণিত শিখে যাবে, জ্যামিতি শিখে যাবে, চতুর্ভুজের সংজ্ঞা শিখে যাবে। একই পড়াশোনার সব সাবজেক্ট একই, প্রত্যেকটা সাবজেক্টের সাথেই প্রত্যেকটা সাবজেক্ট রিলেশন আছে। এমন হতে পারে না কেউ ইতিহাসে ভালো, কেউ অঙ্কে ভালো, কেউ বাংলায়, অমনি না, পড়াশোনায় ভালো হবে, ওভারঅল ভালো হবে। ইম্পসিবল, ওই যে শব্দটাই বেমানান। কেউ বলে এ আমার ভূগোলে খুব ভালো, ও তোমার কোনো কিছুতে ভালো না, ও ভূগোল মুখস্থ করে। ফলে ভূগোলটা ইন্টারেস্ট আছে, ভূগোল মুখস্থ করে বেশি, বাকি সাবজেক্ট খারাপ আছে, মানে বাকি সাবজেক্টও মুখস্থ করতে পারছে না। আর যদি সব সাবজেক্টই ভালো, তো পড়াশোনায় ভালো, ওর ভাষাবোধ আছে, ওর কমন সেন্স খুব ভালো। ভাষাবোধ খুব ইম্পর্টেন্ট, বাচ্চাদের ক্ষেত্রে ভাষাবোধটা, ডেভেলপমেন্টটা বিরাট ইম্পর্টেন্ট। আরে রাইটিং স্কিলের সাথে সাথে রিডিং স্কিলও খুব প্রয়োজন, পড়ে নিজে মানে বুঝা। আমি তো দেখেছি গুণ হবে না যোগ হবে না ভাগ হবে না বিয়োগ হবে, পাটিগণিতের অঙ্ক করতে করতে ছেলের বিরাট ডিস্টার্ব। 95% এইটাতেই, এই রোগটাতেই ভুগছে গোটা পৃথিবী। ওকে বলে দাও যে গুণ হবে, তবে গুণ, ও সেন্সেই নেয় কি কেনে গুণ হবে। ভাষা পড়লো, ভাষা পড়ে পরে ও ভাবছি যোগও হতে পারে, এটা গুণও হতে পারে, বিয়োগও হতে পারে। ভাষাটার সাথে ওর মানে তালটাই ঠিক নেই। ঠিক আছে, তো এখন নিজের ভাষায় সবাই লিখবে এইটা। ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়, মোট 4টা নাম। এইটা আসল, এই 4টা আগে ফার্স্টে এই 4টার পরিচয় দিবে, তারপরে ধমনী যুক্ত করে দিই, ছবি আরও বাড়বে, আরও ছবিটাতে অনেক কিছু যুক্ত হবে। দেখো, ডান অলিন্দের সাথে শিরা যুক্ত আছে। আমি এখন দুটা শিরা দেখাচ্ছি, তুমি ভাবো না যে দুটাই আছে, একটা ঊর্ধ্ব শিরা, একটা নিম্ন শিরা, কিন্তু এই দুটোই মহাশিরা। এইগুলোতে রক্ত আসে হৃৎপিণ্ডে। আবার বলছি, শিরা দিয়ে হৃৎপিণ্ডে রক্তে আসে, মাথায় চাপাও। শিরা কি, যদি তোমাকে প্রশ্ন করে, তুমি বলবে শিরা এমন একটা নালী যেটা দিয়ে সারা শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডের দিকে আসে। আর ধমনী কি? ধমনী হচ্ছে এমন নালী যেটা দিয়ে হৃৎপিণ্ড থেকে রক্তটা দেহে চলে যায়, সে ফুসফুসে যাক বা কোষে যাক,
হয় ফুসফুসে যায় নাইলে কোষে যায়, একটাই ধমনী আছে যেটা ফুসফুসে যায়, ঠিক আছে। আর মহাধমনী গাদা আছে, কিন্তু আমি একটা দেখাচ্ছি, একটাই কি কোষ আছে শরীরে, গাদা কোষ আছে। আমি একটা কোষ দিয়েই তোমাকে পড়াশোনা করাবো। এবারে দেখো, এই কোষ থেকে রক্তটা আবার এই কোষ থেকেই আমি একটা, ওই কোষটাই যে কোষে ধমনী থেকে রক্ত গেল, আমি সেই কোষ থেকে রক্তটা আবার ফিরে আসছি হৃৎপিণ্ডে। কীভাবে ফিরে আসছে, কিমাকার, আমি ডিটেলসে আসছি সব। এইটার নাম হয়ে গেল শিরা। যেটা যাচ্ছে সেটার নাম ধমনী, আর যেটা আসছে সেটার নাম কি, শিরা। ক্লাস 4-এর বইয়ে ধমনী শিরা উল্লেখ আছে, ক্লাস 4-এর পরিবেশ বইটা দেখবে, ধমনী শিরা উল্লেখ আছে ডিটেলস একদম। আরে ওইটাই ডিটেলস তো। হৃৎপিণ্ড দিয়ে রক্ত বেরিয়ে যায় ধমনী, আর হৃৎপিণ্ডকে রক্ত আসে আবার সারা শরীর থেকে শিরা। তো এইটার নাম মহাশিরা। লেবেলিং তো করতেই হবে তোমাকে, মহাশিরা খুব ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে মহাশিরা। মহাশিরা তাইলে কোন অলিন্দে যুক্ত আছে, ডান অলিন্দে। এখন কিছুই নোট করবে না তুমি, এখন ব্রেনে নোট করো, ব্রেনে। তাহলে তুমি কি পড়াশোনায় মুখস্থ পাটি নাকি? আর এইটা কমপ্লিট পড়া হওয়ার পর তুমি প্যারাগ্রাফ লিখবে। পড়তে পড়তে শুধুমাত্র ছবি আঁকতে আঁকতে ডায়াগ্রামটা করতে পারো একটু একটু। এইটার থেকেও দুটা শিরা যুক্ত থাকে, বাম অলিন্দ শিরা যুক্ত আছে। কোথা থেকে আসছে এই শিরাটা, ফুসফুস থেকে। দেখো ফুসফুসে একটা ধমনী গিয়েছিল, মনে আছে? ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে রক্ত গিয়েছে, সেই ফুসফুসের রক্ত রিটার্ন হয়ে আসছে বাম অলিন্দে। বুঝার চেষ্টা করো, ক্রস হচ্ছে, ক্রস। ডান নিলয়ের রক্তটা কোথায় গেল, ফুসফুসে। ফুসফুস থেকে আবার ব্যাক করে আইলো কোথায়, বাম অলিন্দে। এইটাকে বলে ফুসফুসীয় শিরা। এই নামটা দিলেই মোটামুটি আমার নাম দেওয়া শেষ। এইটার নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। আর পড়াইতে পড়াইতে আমি কিছু নাম বলবো, সেইগুলা প্যারাগ্রাফের মধ্যে লিখবে। ওইলা ছবির উপর লেবেলিং করবে না। তুমি যে ছবিটা করবে সেই ছবিটাতে লেবেলিং করতেও পারো খাতাতে। একটা পাতায় আগে শুধু ছবিটাই করবে, আর একটা পাতায় ছবিটার পাশেই প্যারাগ্রাফ করবে। পরের দিনে আবার আমি খাতা দেখা ভিডিও দেবো, কে কেমন লিখলো সেটা এবার নাম ধরে ধরে উল্লেখ করব। এই পর্যন্ত কমপ্লিট। আমি তোমাকে প্রশ্ন করছি, দুটা অলিন্দ আর দুটা নিলয়ের মাঝে আছে অলিন্দ নিলয় পর্দা। বাম অলিন্দতে ফুসফুসীয় শিরা যুক্ত হচ্ছে। বাম অলিন্দে কোন শিরা যুক্ত আছে গো, এই যে এইটাতে রক্ত আসছে। এবার আমি শুনো, তোমাকে বুঝাচ্ছি, পুরা কেসটাই বুঝাচ্ছি। দেখো, কোষ একটা ড্রেন বটে, কোষটা আমাদের শরীরের ড্রেনের মতন ভাবো, বুঝতে পারছো? তাহলে কোষে যদি রক্ত যায়, তাহলে ড্রেনে যদি তুমি যাও, তুমি ড্রেন থেকে কি হয়ে আসবে, কালো হয়ে আসবে, নোংরা হয়ে আসবে। ঠিক রক্ত যখন কোষে গেল, তখন এই রক্তটা কালো রক্ত, এইটা গার্বেজ রক্ত, একদম কালো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এইটা কোথায় এলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ডান অলিন্দে, সারা শরীর থেকে। ধ্যান দিবে, একদম পুরা ধ্যান দাও। ছাত্র পড়াবে ভালো, তোমাকে সাথে সাথে ধ্যান দিতে হবে। তাহলে ডান অলিন্দে রক্ত এলো দূষিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কোথা থেকে এলো, সারা শরীর থেকে। একটা কোষ থেকে আমি দেখাচ্ছি, কোষ মানে তো শরীর, সারা শরীর থেকে, তলপা থেকে মাথা ফাতে, গোটা দুনিয়া থেকে রক্ত জালক আছে, শিরা ধমনী আছে। গোটা শরীরটা হৃৎপিণ্ড থেকে যত গেছে সব শিরা ধমনী। ধমনী দিয়ে হৃৎপিণ্ড থেকে রক্ত গেছে, আর শিরা দিয়ে রক্তটা ঘুরে আসছে আবার হৃৎপিণ্ডে। একটা যাওয়ার লাইন, একটা আসার লাইন। কথার প্রতি, ধমনী দিয়ে কখনো রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসবে না, ধমনী দিয়ে শুধু হৃৎপিণ্ড থেকে রক্ত বাইর হবে। আর ফিরে আসবে তাহলে কোন দিয়ে, যেখানে যাবে সেখান থেকেই ফিরে আসবে রক্তটা, ওই রক্তটাই ফিরে আসবে, কিন্তু অন্য হয়ে। দেখো, তাহলে এখন আমি বলছি, আর আবার একটা হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টল, আর সংকোচনকে বলা হয় সিস্টল। তাতে যেই প্রসারণ হোক, যদি অলিন্দ প্রসারণ হয় তো অলিন্দ ডায়াস্টল, অলিন্দের যদি সংকোচন হয়, দুটো অলিন্দ একসাথে সংকোচন হবে, তখন ওইটাকে বলে সিস্টল। মাথায় চাপাও, প্রসারণকে বলে ডায়াস্টল। হৃৎপিণ্ড যদি প্রসারিত হয়ে যায় তখন তাকে কি বলে, আর যদি সংকোচন হয়ে যায় সিস্টল। এটা অটোমেটিক হয়, এটা ভগবান একদম ফিট করে দিয়েছে, এটা অটোমেটিক হয়। এটা জন্ম থেকে, দেখো একটাই অর্গান তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নন স্টপ কাজ করে, সেটা হচ্ছে হৃৎপিণ্ড। একটা সময়ের জন্য রেস্ট পায় নাই। যেদিন তোমার হৃৎপিণ্ড সৃষ্টি হয়েছে মায়ের পেটের ভিতর, তখন থেকে হৃৎপিণ্ড আমার চালু হয়ে গেছে, মৃত্যু পর্যন্ত আমার হৃৎপিণ্ড অন থাকবে। এই সিস্টল আর ডায়াস্টল ধুড়ুক ধুপুক করে রক্তটা পাম্প করছে সারা শরীরে। বিরাট ব্যাপার এটা। হৃৎপিণ্ড হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক, হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল, তুমি মরে গেলে। তো সারা শরীর থেকে দূষিত রক্ত কোথায় এলো বাবা,
কি দিয়ে এলো আমি বলছি, সারা শরীরের কোষ দিয়ে, একটা কোষ ছবিতে আছে কিন্তু তোমাকে লিখতে হবে সারা শরীরের কোষ দিয়ে, মহাশিরা দিয়ে দূষিত রক্ত এলো, মহাশিরা দিয়ে কি দিয়ে সেটা বললো, মহাশিরা, মহাশিরা, এটা মহাশিরা আমি নাম দিয়েছি, ডান দিকের শিরাটা মহাশিরা, মহাশিরা দিয়ে এলো ডান অলিন্দে, ডান অলিন্দে রক্ত ভরে গেল। একই সময়ে ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত, আমি লাল কালিতে করছি বিশুদ্ধ রক্তটা, ধ্যান দিবে, বিশুদ্ধ মানেই লাল, ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত আসছে কোথায়, বাম অলিন্দে। দেখো বয়ে বিশুদ্ধ, বামে বিশুদ্ধ রক্ত প্রবেশ, কোডলা তুমি যদি ভুলে যাও মনে রাখবে, বয়ে বিশুদ্ধ, বাম অলিন্দে বিশুদ্ধ রক্ত এলো, কোথা থেকে এলো, ফুসফুস ও শিরা দিয়ে। এটাই তোমার লেখার প্রথম টপিকস হবে। প্রথমে লিখবে আমাদের হৃৎপিণ্ড একটা আছে, 5 নম্বর এবং 6 নম্বর রিবস, হাড়ের ক্লাস, পুরনো ক্লাস দেখতে পারো, আমার ইউটিউবে পড়ে আছে, বাহাদুর মাঝি মানবস্থি সার্চ করো, 2টা ক্লাস দিয়ে আছে। হাড়ের 206টা হাড়েরই নাম, আমার স্টুডেন্ট যারা আমার সাথে টাচে আছে তারা 206 হাড়েরই নাম জানে এবং শো করে দেয় কোন হাড়টা কোথায় আছে। ইউটিউবে আমার 6 নম্বর বা 7 নম্বরের প্রত্যেকটা হাড়ের নাম আমি তোমার কণ্ঠে প্রবেশ করাবো, তবে ছাড়বো উইথ পজিশন, তুমি তোমার শরীরের পজিশনও দেখাতে পারবে, একদম গ্যারান্টি দিচ্ছি আমি। যে কোনো বাচ্চা, আমি 4-এর বাচ্চাকে এটা করাই, আমি টেকনিক জানি কী করে করাইতে হয়, ইউটিউবে দেবো ক্লাসটা, কী করে আমি 4-এর বাচ্চাকে শেখাচ্ছি, তোমরা ওই কপি করবে, ওই শেখানোর পদ্ধতিটা কপি করবে, আমি কি করে শেখাইতে হয় সেইটা শেখাচ্ছি। শুধুমাত্র বাচ্চাদের শেখাই নাই, বাচ্চারাকে যারা পড়ায় তাদেরও পড়াচ্ছি যে কী করে শেখাবে তোমরা, ঠিক আছে? তাহলে সারা শরীর থেকে বিশুদ্ধ রক্ত, ফুসফুস থেকে ফুসফুস ও শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত বাম অলিন্দে এলো। একই সময়ে সারা শরীরের কোষ থেকে দূষিত রক্ত মহাশিরা দিয়ে ডান অলিন্দে এলো। এইটাই লিখতে হবে, 2টা লাইনে গল্প শেষ। তখন অলিন্দ 2টা নিশ্চয়ই ফুলিয়ে গেছিল, তার মানে অলিন্দ শস্য কী ছিল, ডায়াস্টল। অলিন্দ কী ছিল, ডায়াস্টল। ডায়াস্টল মানে প্রসারণ বলেছি, প্রসারণ মানে ডায়াস্টল, মাথায় রাখো। আরে হৃৎপিণ্ডের গোটা হৃৎপিণ্ডটা একসঙ্গে সিস্টল ডায়াস্টল হয় না, অলিন্দ যখন ডায়াস্টল হয় তখন নিলয়টা সিস্টল, তখন এখন নিলয়টা ছোট হয়ে আছে, নিলয়টা সিস্টল আছে। সিস্টল মানে বুঝছো সংকোচন। আবার বলছি, প্রসারণ মানে ডায়াস্টল, যদি লেখাটা না বুঝাচ্ছে নিজে বানানটা শুনে শুনে লেখো, ডায়াস্টল মানে প্রসারণ, এটা হৃৎপিণ্ডের ল্যাঙ্গুয়েজ বটে। আর সংকোচন মানে, হৃৎপিণ্ডের সংকোচন মানে কি গো, সিস্টল। এই কথা দুটো তোমাকে লাইফ সায়েন্সের ভাষাটা শিখতে হবে, ডায়াস্টল আর সিস্টল। ডায়াস্টল মানে হৃৎপিণ্ডের প্রসারণ, হৃৎপিণ্ডের অলিন্দ বা নিলয়ের, বলে দেবো আমি কখন কার প্রসারণ হচ্ছে। বলো যখন 2টা রক্ত, এখন তোমার রক্ত কোথায় প্রবেশ করে আছে, এখন রক্তের পজিশন বলো। ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত কোথায় চলে এসছে, কি দিয়ে এসছে, ফুসফুসীয় শিরা দিয়ে। ধ্যান দেবে, তুমি কি দিয়ে আসলে আমি প্রশ্ন করবো, ফুসফুসীয় শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত, লাল রঙের রক্ত বাম অলিন্দে এসছে। ওই সময় সারা শরীরের কোষ থেকে মহাশিরা দিয়ে দূষিত রক্ত ডান অলিন্দে এসছে। ডাইনি মানে ডাইনিয়ে খায়, ডাইনি মানে খারাপ, ডাইনিয়ে খারাপ রক্ত এসছে। তোমাকে একটা কোড দিয়ে রাখলাম যদি ভুলে যাও, ডাইন দিকটা খারাপ রক্ত, ডাইন দিকটা 2টাই খারাপ, বাম দিকে 2টাই বিশুদ্ধ। মানে হৃৎপিণ্ডের তো ভাগ্য আছে, এটা বাঁ দিক, এটা ডান দিক। তাহলে বাম অলিন্দে বিশুদ্ধ, বাম নিলয়ও বিশুদ্ধ। আর বামের দিক থেকে যে যে কানেকশন আছে, বাম দিক থেকে বিরাগ বা বাম দিকে ঢুকুক, তারা বিশুদ্ধ রক্ত বহন করে। তুমি একদিকটা মনে রাখো যে বাম দিকটা বিশুদ্ধ, বয়ে বিশুদ্ধ, বাস। আর ডাইন দিকটা গোটাই দূষিত, বাস। আর পড়া শেষ তোমার, আর কিচ্ছু পড়তে হবে না। যদি কষ্ট হয়েছে এইটা মনে রাখো, ডাইনি মানে ডাইনে খায়, ডাইন দিকে খারাপ রক্ত, সবসময় খারাপ রক্তের কানেকশন হচ্ছে ডান অলিন্দ। ডান নিলয় তাহলে কি, খারাপ রক্ত, ডাইন মানেই খারাপ। বুঝতে পারছো সবাই? এখন অলিন্দ 2টা রক্তে ভরে গেছে, ঠিক সেই সময় অলিন্দের সংকোচন শুরু হয়। যখনই রক্ত ভরে যায় তখনই সংকোচন শুরু হবে। আর ওই দিকে বিরাবে নাই, তাহলে বলবে সংকোচন হয়েছে, এবার তাহলে রক্তটা যেদিক থেকে গেলে আর খচ করে বাইক করে দেবে না, ওই দিকের কপাট বন্ধ, চিচিং বন্ধ হয়ে গেছে। যেদিক থেকে রক্ত আসলো সেদিকে আর ভিড়িয়ে যেতে পারবে না। তখন এইখানটা একটা কপাট থাকে অলিন্দ আর নিলয়ের মাঝে, 2টা অলিন্দ নিলয়ের মাঝে কপাট থাকে, এইটাকে বলা হয় বাইকাস্পিড বা দ্বিপত্র কপাটিকা। দেখো, ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে থাকে ত্রিপত্র, ট্রাইক্রাসপিড। তুমি এখন ট্রাইক্রাসপিড করবার দরকার নাই, ত্রিপত্র কপাটিকা করো। হৃৎপিণ্ডের 4টা কপাটিকা তোমাকে পড়তে হবে। ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে কোন কপাটিকা, ত্রিপত্র। বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে দ্বিপত্র, এটা বাইকাস্পিড। এই কপাটিকাটার নাম দ্বিপত্র, বাস। আর আমি বেশি নাম দেবো না, 2টা নাম দেবো তোমাকে। নাম একটু বেশি হয়ে গেল কিন্তু সুর আছে পড়াটাই। নাম যতই বেশি হোক, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যারও তো অনেক নাম, কিন্তু সবগুলোর নাম জানো, 91, 92 সব শিখে গেছো তুমি, অনেক নাম শিখি তো কিছু। 91 আলাদা, 92 আলাদা শব্দ শিখে কিছু না, শব্দ এটাও শিখে যাবে, এর বেশি তো নাই, 12টা আছে মাত্র।
তাহলে বাম অলিন্দ যখন সংকোচন হচ্ছে আর বাম নিলয় সংকোচন একই সাথে হয়েছে। রক্ত যখন প্রবেশ করলো তখন প্রসারণ ছিল, ডায়াস্টল অবস্থায় ছিল, এখন এগুলা সিস্টল হচ্ছে। যেই এই দুটা সিস্টল হচ্ছে তখন এই কপাটিকাগুলোকে ঠেলছে রক্ত, ওইদিকে যেতে পারছে না। তাহলে রক্ত তো জায়গা কমে যাচ্ছে, সংকোচন হচ্ছে, মানে রক্ত কোথায় যাবে? তাহলে রক্ত তো ভরে আছে এখানে। তখন ডান অলিন্দ থেকে ত্রিপত্র কপাটিকা খুলে, মানে ট্রাইকাস্পিড কপাটিকা খুলে উচ্চারণটা শুনবে, ত্রিপত্র, ডাইনের সঙ্গে ত্রেণীর ঝরিণী তাহলে ত্রিপত্র কপাটিকা কোথায় এলো? ডান নিলয়ে। এই সময় নিলয়ে কি আছে? প্রসারণ। এই সময় নিলয়ের কি আছে? ডায়াস্টল। কার সংকোচন হয়েছে? অলিন্দ দুটারই সংকোচন হয়েছে। অলিন্দ সংকোচন হয়েছে বলেই তো রক্তটাকে চ্যাপ কোথায় ঠেলে দিয়েছে? রক্তটাকে ডান নিলয়ে। তাহলে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে কি রক্ত আসবে? কি ধরনের রক্ত আসছে? রক্তটার রূপ কি? খারাপ। ডাইন দিকে খারাপ বলে দিয়েছি তোমাকে প্রথমেই। ডাইন মানে খারাপ, ডাইনে কখনোই বিশুদ্ধ হবে না। ডাইন দিকে লাল রক্ত পাবে না, কালো রক্ত, একদম কালো মানেই কার্বন ডাইঅক্সাইড, সেটা পরে বুঝবে এখন। আর সেই সময় একই সময় এদিকের খেলা হয়েছে, দেখো বাম অলিন্দ থেকে দ্বিপত্র কপাটিকা, বাইকাস্পিড কপাটিকা খুলে রক্ত আসছে বাম নিলয়ে। নিলয় দুটা রক্ত ভরে গেল, তার মানে নিলয়ের এখন ডায়াস্টল, প্রসারণ। সংকোচন কি হয়েছে? অলিন্দ, দুটা অলিন্দই চুপসে গেছে পুরা, এখন রক্ত ঢুকে নাই, মুহূর্তের মধ্যে কাজটা হচ্ছে, কিন্তু আমাকে বুঝাইতে হচ্ছে। তাহলে বলো চলে এলো কোথায়? এখন ডান নিলয় রক্তে ভরে গেল, ডান নিলয়ে দূষিত রক্ত আর বাম নিলয়ে বিশুদ্ধ রক্ত ভরে গেছে। এইবারে বলো নিলয়ের সাথে কার কানেকশন? আমি প্রথমেই বলেছি ধমনীর, মনে আছে? এইবারে তাহলে ভালো রক্তটা মহাধমনীর সঙ্গে বাম নিলয়ের কানেকশন ছিল। আমি তোমাকে আগেই বলেছি মহাধমনীর কানেকশন আছে বাম দিকে। তাহলে মহাধমনী দিয়ে নিলয় যাইবার সংকোচন, নিলয়ে যখন রক্ত যথাই ভরিবে, রক্ত ভরে গেলেই সংকোচন শুরু হয়ে যায়। আর রক্ত আসার আগেও আর প্রসারণ হয়েছে, রক্তকে আসার জন্য প্রসারণ ছিল। এবার রক্ত যেই ভরে গেল তখন এইটা কী হবে বাবু? সিস্টল। কার সিস্টল হয়েছে এবারে? নিলয়ের সিস্টল হওয়ার সাথে সাথে রক্তটা মহাধমনী দিয়ে চলে গেল কোষে কোষে, বিশুদ্ধ রক্ত। আবার বলছি লাল রক্ত, দেখতে পাচ্ছ? মহাধমনী তাহলে কি রক্ত বহন করে? বিশুদ্ধ রক্ত। আর ধমনীর বেশিরভাগই তো মহাধমনী। তোমাকে যদি কেউ বলে ধমনী কি রক্ত বহন করে, কোনো বলে নাই, মহাধমনী বলে নাই, ফুসফুসে ধমনী বলে নাই, তুমি বলবে বিশুদ্ধ। ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে, কারণ মহা যেটা সেটাই তো ধমনী। একটা ধমনী দূষিত রক্ত বহন করে, সেটা ফুসফুসে ধমনী, সেটা একটা আছে, এইখান থেকে যুক্ত আছে। কথাটা বুঝতে পারছো কি বলছি? ওইটা ব্যতিক্রম। ধরো 1000টা জিনিসের মধ্যে 999টা যেটা করো সেটাই তো আমি বলবো। মহা কথাটার অর্থ কি? মহা মানে অনেকগুলা ধমনী। মহা অষ্টমী, মহানবমী, মহাধমনী, বুঝতে পারছো? একই সুরে শুদ্ধ দুর্গাপূজার সাথে। তাহলে মহাধমনী দিয়ে বিশুদ্ধ রক্ত কোথায় চলে গেল? প্রত্যেকটা কোষে কোষে। এবারে কোষে কি হয় তোমাকে আমি বলেছি, কোষে তো ফুসফুস থেকে অ্যাকচুয়াল অক্সিজেনটা নিয়ে এলো। এবার বুঝতে পারছো তো? আরে প্রথম দিনের ক্লাসে চলে যাও, আমি বলেছি একই সাথে সবাই সিস্টেম পালন করে। ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে এসছে, অক্সিজেনটা নিয়ে কোষে কোষে দিয়ে গেল। আর কোষ থেকে খাদ্যও নিয়ে গেছে, পাকস্থলী থেকে, পৌষ্টিকতন্ত্র থেকে খাদ্যও নিয়ে এসছে। এইটা খাদ্য আর শ্বাসবাহুকে নিয়ে বিক্রিয়া করবে কোষে কোষে, আমি বলেছিলাম। আর কার্বন ডাইঅক্সাইডটা হবে, মুক্ত হবে, সেইটা ডান অলিন্দ দিয়ে কোথায় চলে আসছে? ডান নিলয় থেকে। এবারে ডান নিলয়ের খারাপ রক্তটা তো যাবে, নিলয় তো সংকোচন হয়েছে। তাহলে ডান নিলয়ের খারাপ রক্তটা কি কোষে চলে যাবে? আরে কোষে গেলে তুমি মরবে তো। খারাপ রক্ত কোষে গেলে তোমার কোষেই খারাপ রক্ত আসছে, ওটা হবে না। তাহলে ওয়াশরুম যাবে, বাথরুম যাবে। বাথরুম কে আছে শরীরের? আরে শরীরের দুটা বাথরুম আছে আমাদের, একটা কিডনি ও মুখ ছেঁকে, আরেকটা হচ্ছে ফুসফুস, যে কার্বন ডাইঅক্সাইড ছেঁকে। কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুস নাক দিয়ে বাইর করে দেবে, কিন্তু আগে কার্বন ডাইঅক্সাইডটা দিতেই যাবে কে? ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী দিয়ে খারাপ রক্ত চলে গেল ফুসফুসে। আর ফুসফুসে গেলেই দেখো এইবার মজাটা দেখো, ফুসফুসে যেই খারাপ রক্ত গেল ও ভালো হয়ে আবার মহাধমনী দিয়ে আসছে, এই মহাশিরা দিয়ে। যে তার মানে এই দিকের রক্তটা এদিকে চলে গেল, আর এই দিকের ভালো রক্তটা খারাপ হয়ে গেল, ড্রেনে চলে গেল। তো কোষ মানে ড্রেন। ভালো রক্ত গেল কোষে, কিন্তু খারাপ হয়ে মহাশিরা দিয়ে ঢুকলে আবার ডান অলিন্দ দিয়ে। আর ভালো রক্তটা গেল, এই খারাপ রক্তটা গেল ফুসফুসীয় শিরা দিয়ে ফুসফুসীয় শিরা না, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী দিয়ে খারাপ রক্তটা ডান নিলয় থেকে চলে গেল কোথায়? ফুসফুসে। আর ফুসফুস থেকে বিশুদ্ধ হয়ে ফুসফুসীয় শিরা দিয়ে আবার ওইটা বাম অলিন্দে আসছে, ক্রস হচ্ছে। এইদিকে রক্তটা এইদিকে, এইদিকে রক্তটা এইদিকে।
নিলয় সংকোচন হচ্ছে তখন রক্ত নিলয় থেকে ছুড়ে দিছে। আর এই জন্য নিলয়ের পেশিটা বিরাট খাঁজবুল, দেখতে পাচ্ছেন নিলয়ের পেশি কত মজবুত। নিলয় সারা শরীরে রক্ত পাম্পিং করে, রক্তটাকে হৃৎপিণ্ড থেকে বাই করে দেয় নিলয়ের পেশিতে চাপ দেয়, বুঝতে পারছি, আস্তে আস্তে বুঝতে পারবে। আর এই ধমনির মাঝেও কপাটিকা থাকে, ধমনিগুলোতে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা থাকে, দুটা ধমনীতেই। এই ধমনীতেও এমনি অর্ধচন্দ্রাকৃতি চাঁদের মতন কপাটিকা থাকে, ওই কপাটিকা খুলে যায়। অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা মহাধমনীতেও থাকে, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা ফুসফুসি ধমনীতেও থাকে, ঠিক আছে। ফুসফুসি ধমনী কোন জায়গার সঙ্গে কানেকশন? ডান নিলয়। ফুসফুসে যাচ্ছে, ধমনী দিয়ে রক্ত বাইর হয়। এইটা কোথায় রাখো যে ধমনী কি করে? ধমনী এমন নালী যেটা হৃৎপিণ্ড থেকে রক্ত বাইর হয়, শিরা এমন নালী যেটা হৃৎপিণ্ডে ঢুকে রক্ত। ক্লিয়ার হচ্ছে? ক্লাস 5-এর এটা সিলেবাস আছে, ক্লাস 4-এও একটা ছবিটা দেওয়া আছে ধমনী শিরার। ক্লাস 5-এর পুরোটাই সিলেবাস আছে, ডিটেলস এইটা দেখবে। হৃৎপিণ্ডে রক্ত সংবহন পদ্ধতিটা ক্লাস 5-এ দেওয়া আছে। তোমাকে প্যারাগ্রাফটা লিখতেই হবে যে কী করে হৃৎপিণ্ডের মধ্যে, আজ তোমাকে লিখতে হবে হৃৎপিণ্ডের মধ্যে কী করে রক্ত সংবহন হয়। দেখো আমি একবার বলছি কথাটা। যখন অলিন্দের ডায়াস্টল থাকে, দুটা অলিন্দের রিব, আগে লিখবে যে হৃৎপিণ্ড আমাদের এত 5 নম্বর 6 নম্বর রিবসের মাঝে আছে, 330 গ্রাম ওজন, 12 সেমি দৈর্ঘ্য, 6 সেমি প্রস্থ, 4 সেমি উচ্চতা। হৃৎপিণ্ড আমাদের শরীরে রক্ত সংবহন করে, পুরা শরীরকে রক্ত সংবহন করে। হৃৎপিণ্ডর কাটলে আমরা 4টা জায়গা পাই, 4টা প্রকোষ্ঠ পাই। কি কি? দুটা বাম অলিন্দ, দুটা বাম অলিন্দ বাম নিলয়, ডান অলিন্দ ডান নিলয়, 4টা মোট প্রকোষ্ঠ, 4টা গহর হৃৎপিণ্ডের মধ্যে কাটলে। অলিন্দ নিলয় পর্দা দ্বারা এলা সব পরস্পরের সঙ্গে সেপারেট, কেউ কারোর সাথে যুক্ত নয়। হ্যাঁ, নল আছে, কানেকশানটা নল আছে। বাম অলিন্দের কানেকশান আছে কার সাথে? বাম নিলয়ের সাথে। ডান অলিন্দের কানেকশান আছে, সংযোগ আছে ডান নিলয়ের সাথে। সারা শরীরের কোষ থেকে মহাশিরা দিয়ে দূষিত রক্ত ডান অলিন্দে প্রবেশ করল যখন অলিন্দর ডায়াস্টল ছিল, মানে অলিন্দ প্রসারণ ছিল। একই সময়ে ফুসফুসীয় শিরা দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবেশ করল বাম অলিন্দে, তখন অলিন্দ দুটা সংকোচন ছিল। যেই রক্ত প্রবেশ করল সেই অলিন্দ দুটার সংকোচন শুরু হয়ে গেল, সিস্টল শুরু হয়ে গেল। সিস্টল বলতে পারো তুমি, সংকোচনও বলতে পারো তুমি। সিস্টল ডায়াস্টল ডিস্টার্ব হচ্ছে, সংকোচন প্রসারণ লেখো চলবে, সিস্টল ডায়াস্টল পরে করবে তুমি বড় হলে। এখন তুমি সংকোচন প্রসারণ লেখো, এটা তো পারবে সংকোচন আর প্রসারণ। তাহলে এই দুটারই সংকোচন হয়েছে। তখন এবারে এইটা দিয়ে আমি বলেছি ডান অলিন্দ থেকে ডান নিলয়ে ট্রাইক্রাস্পিস কপাটিকা দিয়ে দূষিত রক্ত চলে এলো ডান নিলয়ে। বাম অলিন্দ থেকে বাম নিলয় দ্বিপত্র কপাটিকা খুলে চলে এলো নিলয়, বিশুদ্ধ রক্ত চলে এলো বাম নিলয়। এখন নিলয় দুটো রক্তে ভরে গেল, বাম নিলেও রক্ত ভরে গেছে ভালো রক্তে, ডান নিলেও বসে গেছে খারাপ রক্তে। বাস অলিন্দ ফাঁকা, অলিন্দ তার রক্ত নাই, অলিন্দ সংকোচন হয়ে গেল। এবারে নিলয় গেল ফুলে, এবারে নিলয় রক্ত আইলেই আবার ছোট হইতে খুঁজবে। হৃৎপিণ্ডের এমন একটা কোয়ালিটি আছে যে রক্ত প্রবেশ করলে, রক্ত যখনই যে প্রকোষ্ঠে ভরিবে সেই প্রকোষ্ঠই সংকোচন হয়। তুলার মতন, যেমন তুলাতে জল পড়লেই ছোট হয়ে যায়, দেখেছো ভিজে যায় তুলাটা, ঠিক হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ তাই। রক্ত আসলেই পাম্পিং করবে, পাম্প করলেই এবারে এইটা আর এই কপারটা খুলবে না। তুমি বলবে তাহলে যেদিকে কপারটা আর ওইদিকে চলে যায় না কেন স্যার? কপারটা ওইদিকে একদিকেই খুলে, একদিকে খুলে না। এরপর যদি এদিকে ঠেলে তো টাইট হোক বারবার, ওই রকম সিস্টেম করা আছে। আমি এটা পড়াবো, পেপিলারি পেশি, করেডিটন্টনি পেশি সিস্টেম আছে একটা, যেটা জেনারেটর টানটা থাকেই যায়। এইদিকে খুলবে কিন্তু, আর এইদিকে বন্ধ হয়ে গেল শাট ডাউন, আর এইদিকে তাকে রক্ত ওইদিকে যেতে দেবে না। ও নিলয় থেকে অলিন্দে রক্ত আর ঘুরে যেতে দেবে না। তাহলে এবারে নিলয় থেকে রক্তটা যাবে কোথায়? নিলয়টা তাহলে ফেটে যাবে না। নিলয়, ডান নিলয় থেকে ফুসফুসীয় ডান নিলয় থেকে, শুনো কেয়ার দাও, ডান নিলয় থেকে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খুলে যায়। সেই অর্ধচন্দ্রাকৃতিটা খুলে ডান এই ফুসফুসীয় ধমনী দিয়ে খারাপ রক্তটা ডান নিলয় থেকে চলে গেল ফুসফুসে। ঠিক সেই সময় বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনী দিয়ে অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খুলে, এখানেও দুটাতেই অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা আছে, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা, ধ্যান দাও সবাই। সেই কপাটিকাটা খুলে চলে গেল মহাধমনী দিয়ে কোষে কোষে। মহাধমনী আসল ধমনী, আর মহাশিরাই আসল শিরা, এটা মনে রাখবে। যদি তোমাকে ডাইরেক্ট মহাশিরা মহাধমনী না বলা থাকে, তোমাকে কেউ প্রশ্ন করে শিরা কি রক্ত বহন করে, তখন তুমি বুঝে নেবে এটা মহাশিরা। মাথায় ঢুকছে? তোমাকে যদি ফুসফুসের শিরা বলে যদি, তবেই উত্তরটা দিবে ওইটা। ফুসফুসের শিরা খুব কম থাকে, একটাই মাত্র, কথাটা বুঝতে পারছো? কিন্তু মহাধমনী মহাশিরা গাদা, কারণ কোষ গাদা আছে। কিন্তু আমি একটা কোষ দেখাই, ফুসফুস তো গাদা নাই, ফুসফুস তো একটাই আছে। কিন্তু কোষ যেটা কোষে যাচ্ছে, প্রত্যেকটা কোষ পা থেকে মাথা পর্যন্ত এলা গাদা আছে। তাহলে মহাধমনী দিয়ে বিশুদ্ধ রক্ত চলে গেল কোষে কোষে। আমি একটা কোষ দেখাচ্ছি, কোষ থেকে সেই রক্তটাই মহাশিরা দিয়ে চলে এসছে আবার কোথায়?
তাহলে দেখো যেটা বাম নিলয়ের রক্ত সেটা ডান অলিন্দে ঢুকছে, আর যেটা ডান নিলয়ের রক্ত সেটা আবার বাম অলিন্দে ঢুকছে। ক্রস হচ্ছে, ক্রস। বুঝতে পারছো ব্যাপারটা? ক্রস হচ্ছে, ক্রস হচ্ছে, ক্রস। এটা বুঝতে পারছো তো সবাই? ক্যামেরা ঠিক আছে তো? ক্রস হচ্ছে। এই প্যারাগ্রাফটা তোমাকে লিখতে হবে পুরাটাই। অলিন্দে রক্তে ঢুকলো কীভাবে আর নিলয় থেকে রক্ত বিড়াইলো কী করে, তোমাকে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন পদ্ধতি লিখতে হবে। তাহলে তুমি এই অ্যারোটা দিল, এইখান থেকে রক্ত আসছে, দেখো সবাই ধ্যান দাও। আমি একটু যদি আমার নীল কালিটা ঠিক আছে নীলে করে দিচ্ছি একটু, যদি নীল কালিটা ঠিক আছে বাই চান্স, এই অ্যারোটা তোমরা দিবে, নীলটা ঠিক নেই। এখানে রক্ত আইলো, বিশুদ্ধ রক্ত ফুসফুস থেকে, বিশুদ্ধ রক্ত ফুসফুস থেকে ফুসফুসীয় শিরা দিয়ে আইলো বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে দ্বিপ্রত্য কোপাটিকা খুলে বাম নিলয়ে, বাম নিলয় থেকে নিলয়ের সঙ্গে প্রথমেই ছবি এখন গেজে পেটে হয়ে গেছে। প্রথম ছবিটা ছিল শুরুতেই, মনে রাখবে, ভিডিওর আগে যাও দেখো ছবিটা ফ্রেশ ছিল। আমি প্রথমে মহাধমনী কানেকশন করাইছিলাম বাম নিলয়ের সাথে। বাম নিলয় থেকে মহাধমনী দিয়ে বিশুদ্ধ রক্ত চলে গেল প্রতিটা কোষে কোষে। কোষ থেকে যা হয়েছে কোষে যা মানেই দূষিত হবে রক্তটা, ভালো রক্তটা খারাপ হবে কোষে গেলেই। তাহলে লাল রক্তটা কালো হইলেও তুমি এইটাও লিখতে পারি, আমি লাল ছবি ইউজ করেছি, দেখো এইখান থেকে সব কালো, ডান দিকটাই পুরো কালো, কোনো লাল আছে স্পট? কোষে যাওয়ার পর থেকে কালো হয়ে গেছে ও। আর কালো জিনিসটা আবার দেখো, কালো জিনিসটা ফুসফুসে যাওয়ার পরেই লাল হয়ে গেছে। লক্ষ্য করো ছবিটা। এই যে আচ্ছা, তোমাকে যদি বলে যে ডান নিলয় থেকে ফুসফুসে কী করে রক্ত যায়, বলবে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী দিয়ে ফুসফুসে রক্ত যায়। কি রক্ত যায়? কী ধরনের রক্ত যায়? দূষিত রক্ত। আরে ফুসফুস তো বাথরুম, তো বাথরুমে যাবে কেন তুমি? খারাপ থাকলে যাবে তো। আর বাথরুম থেকে যদি বিরাইনছো তাহলে কী হয়ে বিরাবে? নিশ্চয়ই ফ্রেশ হয়ে বিরাবে। তাহলে এটা বিশুদ্ধ রক্ত হয়ে বিরাইছে। আর বিশুদ্ধ হলে তো বাম দিক ছাড়া উপায় নেই, আমি তো বলেছি বয়া বিশুদ্ধ। বিশুদ্ধের সব কিছু বাঁ দিক, আর দূষিত সব কিছুই ডান দিক। আর ড্রেন মোটাকে কোষটা, তাহলে কোষের থেকে যদি কোনো কিছু বিরায় তো কোথায় ঢুকিবে? হৃৎপিণ্ডের ডান দিকে। আর ঢোকার পর তো অলিন্দ ছড়া নাই। আবার মনে রাখো, অলিন্দ দুটাতে ঢুকে আর নিলয় থেকে বিরায়, এটাও মনে রাখো। অলিন্দ ঢুকে, অলিন্দে রক্ত আসে আর নিলয় রক্ত বিরায়। তাহলে বাঁ দিকে কোন রক্ত আসবে? বাঁ অলিন্দে কোন রক্ত আসবে? ভালো রক্ত আসবে, বাম মানে বিশুদ্ধ। আর অলিন্দে রক্ত ঢুকে, এটা মাথায় রাখো, দুটা অলিন্দেই রক্ত ঢুকে আর দুটা নিলয় থেকে রক্ত বিরায়। মাথায় নিশ্চয়ই ঢুকে গেছে। এবার যত সহজ করে পড়বে তত মনে থাকবে। আর সহজ সরল একদম সাদা বাংলায় প্যারাগ্রাফ লেখো, একদম ঘরোয়া বাংলায়, একদম ঝাড়খণ্ডী বাংলায় তুমি প্যারাগ্রাফটা লেখো। সিস্টল ডাস্টল যদি অ্যাড করতে পারো তার সাথে বেটার। সংকোচনকে বলে সিস্টল, প্রসারণকে বলে ডাস্টল। তুমি যদি আবার গোটা হৃৎপিণ্ডে একসাথে সংকোচন প্রসারণ হয় নাই। এরপর আমি নেক্সট ক্লাসে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটা কেন হয় তার সব কিছু ডিটেলস বলবো তোমাকে। এসএ নোট, এভি নোট, হিজের বান্ডিল, পার্কিঞ্জি তত্ত্ব, হৃৎপিণ্ডের আরও ডিটেলসে, হৃৎপিণ্ডের কোথায় কী গহর আছে, কোথায় কেমন পেশি মজবুত আছে। আজকে জাস্ট প্রাইমারি ক্লাস, এইটা প্রাইমারি ক্লাসটাই কেউ জানে না, এইটাই তোমার ডিটেলস ক্লাস অ্যাকচুয়াল। বড় দাদা দিদি দেখবে তুমি এইটাই জানে, যদি কেউ জানে তো এইটাই জানে। 80% স্টুডেন্ট জানে, 80% স্টুডেন্ট জানে না, সরি 20% স্টুডেন্ট যারা জানে তারা এইটাই জানে, এইটাই ওদের কাছে ডিটেলস ক্লাস আমি এরপর দেবো। এইটা প্রাইমারি ক্লাস, এইটা 4-এর বাচ্চাও ক্যাচ করে, আমি করাইছি। আমি অন্তত মিনিমাম 25 থেকে 30 জন 4-এর বাচ্চাকে এটা করাইছি লাস্ট 10-15 বছরে, এবং ডিটেলস লিখেছি, আমি যা বলেছি তাই করেছি। ঠিক আছে, লাস্ট 10 থেকে 15 বছরে 4-এর বাচ্চাকে আমি করাইছি। এখন আমি জাস্ট ইউটিউবে দিচ্ছি যাতে আমাদের পশ্চিমবাংলার সব বাচ্চারাই পারে, ট্যালেন্ট বাচ্চারা যেমন না কোনো ভালো জ্ঞান থেকে বঞ্চিত থাকে। আবার বলেছি, মিডিয়ামের উপর জোর দিও না, এডুকেশনের উপর জোর দাও। এই শিক্ষাটা শিখতে হবে, ইংলিশে হোক, ফরাসিতে হোক, অলচিকিতে হোক, বাংলাতে হোক, স্পেনিশে হোক, যে ল্যাঙ্গুয়েজে শিখছে আমার ওইখানে কোনো ব্যাপার নাই, কিন্তু নিজের ভাষায় যেমন সেই ল্যাঙ্গুয়েজে লিখতে পারে গোটা ঘটনাটা। ইংলিশে যদি কেউ পড়ছে পুরা প্যারাগ্রাফটা ইংলিশে লেখো। যদি কেউ ফ্রান্স ল্যাঙ্গুয়েজ দিয়ে দিয়েছে ছোটোর সময় ওকে, তো ফ্রান্সে যেমন এই প্যারাগ্রাফটা লিখতে পারে বিভিন্ন ভাষা দিয়ে, নিজের ভাষায়। সেখানেও যেমন না কোনো কপি করে, কোনো লেখাই আছে সেটা মুখস্থ করে। তাহলে ছবিটাও বুঝলো, আবার লিখলো নাই, তাহলে পড়ার সার্থকতা এলো নাই। ছবিটা বুঝলো একদম নিজের ভাষায়, যদি কোনো বাংলা শব্দ আর নিজের যা শব্দ বেরিয়েছে সেটা দিয়ে লিখতে দাও। ঘটনাটা বুঝিয়েছো না সেটা তুমি ক্যাচ করো। আর যদি ঘটনাটা বুঝে নাই তাহলে ওর এডুকেশন থেকে পেছাচ্ছ, তাহলে ওর এডুকেশন ঠিক হচ্ছে না। আবার বলছি, সহজ সরল ভাষায় পড়াও, যেটা তো সব থেকে ভালো বোঝে সেই ভাষায় পড়াশোনা করায় বেটার, সেটাই ট্যালেন্ট। গার্জেন চালাক সেই ভাষাতে ছাত্রকে পড়াচ্ছে, নিজের স্টুডেন্টকে পড়াচ্ছে, নিজের বাচ্চাকে পড়াচ্ছে, সহজে পড়াইতে পারবে গার্জেন, সহজে ওর মাথায় ঢুকবে। আর তুমি যদি প্রথমেই একটা
ল্যাঙ্গুয়েজটাকে আয়ত্ত করতে সময় লেগে গেল, তারপর তুমি পড়াশোনাটাকে কখন আয়ত্ত করবে? ল্যাঙ্গুয়েজটা পড়া লয়, ফার্স্টেই তুমি ল্যাঙ্গুয়েজটাকে পড়ালে এটা মাথায় চাপাও। ল্যাঙ্গুয়েজ কোনো এডুকেশন লয়, ল্যাঙ্গুয়েজ এডুকেশন লেয়ার মাধ্যম। 4 ক্লাসের সিলেবাস, 4 ক্লাসের ধমনী শিরা আছে, তুমি পরিবেশ বইটা খুলো। 5 ক্লাসের রক্ত সংবহন পদ্ধতি ডিটেলসে আছে, ডিটেলসে আমি যেটা বললাম পুরাটাই আছে। 9 থেকে তো ডাক্তারি পড়ার জন্য রেডি হইতে হবে, 9 থেকে, তবে তুমি 11-12 পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে, নিট। ঠিক আছে, এইগুলা সাধারণত ডাব্লিউবিপি পরীক্ষায়, নার্সিং পরীক্ষায়, বিএসসি নার্সিংয়ে, প্যারামেডিক্যাল পরীক্ষায় প্রচুর কনসেপশন দরকার। যদি তুমি ওই সব পরীক্ষায় পাস করতে চাও তো হৃৎপিণ্ডের এই পদ্ধতিটা তুমি না বুঝে ইম্পসিবল, তুমি ওই সব পরীক্ষায় ফর্ম ফিল আপ করবে না। ওকে, সবাই প্যারাগ্রাফটি অবশ্যই লিখবে, অবশ্যই। আসতে থাকবে ছোটদের বায়োলজি ক্লাস 5 নম্বর, আসতে থাকবে 6 নম্বর। অস্থির ক্লাসটা যদি পারো তো কেউ দেখে নেবে, তাহলে ওই 5 নম্বর আর 6 নম্বর তোমার ক্লিয়ার হয়ে যাবে। অস্থির ক্লাস আমার 2টা দেওয়া আছে জেনারেল নলেজ হিসাবে, আমি কোনো ছোটদের বায়োলজি ক্লাসে দিই নাই, ওইটা অনেক দিন আগে দিয়েছি। ওইটা আমার ফার্স্ট প্রথম 7টা ইউটিউব ক্লাস যখন আমি করেছিলাম, খুব মজা লাগতো আমার ইউটিউব ক্লাস করতে, তখনই দিয়েছিলাম ওইটা। মানবস্থি বাহাদুর মাঝি সার্চ করবে, 2টা ক্লাস পেয়ে যাবে পরপর, অনেক আগের ক্লাস। ওইটাতে আমি মানুষের 206টা হাড় বলেছি। দেখো, মানুষের শরীরের ম্যাপ বলতে হাড়কেই বোঝায়, হাড় দিয়েই সব কিছু পড়াশোনা শুরু হবে। তাই তোমরা ইন্টারেস্ট থাকলে ওই ক্লাসটা দেখতে পারো, কিন্তু ছোটদের যে বায়োলজি সেই সিরিজও হাড়ের ক্লাস এরপর নেক্সট ভিডিওতে আসতে থাকবে। ওকে, সবাই ভালো থাকবেন অনেক, বাচ্চাদের সঠিকভাবে পড়াশোনা করান, বাচ্চাদের অবশ্যই প্যারাগ্রাফটা লেখাবেন। ওকে।